বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ রাজাউল করিম মানিক, প্রভাষক হিসাব বিজ্ঞান, মনমথপুর আইডিয়াল ডিগ্রি কলেজ, পার্বতীপুর, দিনাজপুর। আজকের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। গত ক্লাসে আমি তোমাদেরকে যে অধ্যায়ের সূত্রগুলো দিয়েছিলাম সেই অধ্যায় থেকে আমি আজকে অঙ্ক লিখেছি। অধ্যায় নম্বর হচ্ছে ৬ষ্ঠ, আর্থিক বিবরণী বিশ্লেষণ। সেই অধ্যায়ের একটি অঙ্ক আমি বোর্ডে লিখেছি। যে প্রয়োজনীয় সূত্রগুলো তোমাদেরকে আমি গত ক্লাসে দিয়েছিলাম সেগুলোর আলোকেই আমি আজকে একটা অঙ্ক লিখেছি। সেই অঙ্কটি তোমাদেরকে আজকে বোর্ডে আমি বোঝাবো। তোমরা যদি সূত্রগুলো পড়ে থাকো, দেখে থাকো, তাহলে অঙ্কটি করতে তোমাদের খুব সহজ হবে। তোমরা বাসা থেকে তোমাদের বইটা বের করতে পারো, বই বের করে দেখতে পারো। তোমাদের বইয়ের মধ্যে সূত্রগুলো দেওয়া আছে। সূত্রের আলোকে অঙ্কটা আমি বোঝাচ্ছি। আমরা একটা অঙ্কটি দেখি, বোর্ডের দিকে তাকাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বন্দালী লিমিটেড এর হিসাব বই থেকে নিম্নোক্ত তথ্য পাওয়া গেল। কি কি তথ্য পাওয়া গেছে? মোট মুনাফা ১,৩৫,০০০, নিট মুনাফা ৮৭,০০০, বিক্রয় ৩ লক্ষ টাকা, বিনিয়োজিত মূলধন ২,৫০,০০০ টাকা, চলতি সম্পদ ৭৫,০০০ টাকা, চলতি দায় ৪২,০০০ টাকা, সমাপনী মজুত পণ্য ৬০,০০০ টাকা। ক, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো, মোট লাভ অনুপাত ও নিট লাভ অনুপাত নির্ণয় করো, চলতি অনুপাত ও তড়িৎ অনুপাত নির্ণয় করো। করণীয়গুলো যেগুলো দেখা যাচ্ছে সেগুলো সূত্রগুলো আমি তোমাদেরকে সবগুলো সূত্র দিয়েছি গত ক্লাসে। শিক্ষার্থীবৃন্দ, অধ্যায় ৬ষ্ঠ অধ্যায়ের আজকে যে প্রথম লেকচার, এই লেকচারে আমি একটা ছোট অঙ্ক দিয়েছি। তো অঙ্কটা একটু বোর্ডের দিকে খেয়াল করো। আমি অঙ্কটা ক্যালকুলেশন করে রেখেছি, খুব সোজা। তোমাদেরকে ক নম্বরে আনসারে দেখো, তোমাদের চেয়েছে বিক্রিত পণ্যের ব্যয়। আমি বিক্রিত পণ্যের ব্যয় সরাসরি সূত্রটি তোমাদেরকে আমি দিয়েছিলাম সেদিন। অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় সমান হচ্ছে বিক্রয় বিয়োগ মোট লাভ। অর্থাৎ বিক্রয় থেকে মোট লাভ যদি আমরা বিয়োগ দেই তাহলে আমরা পাবো বিক্রিত পণ্যের ব্যয়। গত ক্লাসে কিন্তু এই সূত্রটা তোমাদেরকে দেওয়া হয়েছে। তাহলে বিক্রয় আমাদের এখানে অঙ্কে আমরা তাকাই। বিক্রয় কত আছে? ৩ লক্ষ টাকা। ৩ লক্ষ টাকা বসিয়েছি। আর মোট লাভ দেওয়া আছে অলরেডি আমাদের ১,৩৫,০০০ টাকা। তাহলে আমরা যদি ৩ লক্ষ টাকা থেকে ১,২৫,০০০ বিয়োগ দেই তাহলে আমরা পেয়ে যাব ১,৬৫,০০০। এই ১,৬৫,০০০ টাকাটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। ইংরেজিতে বলা হয় কস্ট অফ গুডস সল্ট। তো বিক্রিত পণ্যের ব্যয় আমরা পেয়ে গেলাম। কয়ের আনসার আমরা অলরেডি পেয়ে গেলাম। এই কয়ের আনসার আমরা সূত্রের মধ্যে পেয়ে গেলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সূত্র যদি জানা থাকে তাহলে অঙ্কটা করতে আমার সহজ হবে। এখন আমার যদি বিক্রিত পণ্যের ব্যয় সূত্রই জানা না থাকে তাহলে আমি কি অঙ্কটা করতে পারবো? পারবো না। তাহলে আমাদের সর্বপ্রথম আমাকে জানতে হবে বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্রটা কি। আর সে কাজটি আমি গত ক্লাসে তোমাদেরকে করিয়েছি। এবার আসি খ নম্বরে, মোট লাভ অনুপাত ও নিট লাভ অনুপাত। মোট লাভ অনুপাত নির্ণয় করে। এখানে দুইটা অনুপাত আছে, মোট লাভ অনুপাত এবং নিট লাভ অনুপাত। মোট লাভ অনুপাতের সঙ্গে মোট মুনাফার সম্পর্ক, নিট লাভ অনুপাতের সঙ্গে নিট মুনাফার সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, আমি মোট লাভ অনুপাতের সূত্র গত ক্লাসে তোমাদেরকে দিয়েছিলাম। মোট লাভ অনুপাতের সূত্র তাহলে আমরা বোর্ডে লিখি। দেখো, মোট লাভ অনুপাতের সূত্র আমরা লিখেছি মোট লাভ ভাগ নিট বিক্রয় গুণন ১০০। খুব সহজ একটা সূত্র। এটা দেওয়া অলরেডি তোমাদের দেওয়া আছে, তোর বইয়ে দেওয়া আছে। আমি সূত্র লিখে বোর্ডে গত ক্লাসে বোর্ডে দেখিয়েছি। তাহলে আমরা সেই সূত্রটা আমি লিখলাম। লেখার পরে অলরেডি মোট লাভ মুনাফা একই জিনিস। মোট লাভের মান আমরা পেয়েছি ১,৩৫,০০০ টাকা। তাহলে ১,৩৫,০০০ টাকা বসিয়ে দিলাম মোট লাভের জায়গায়। ঠিক আছে। তারপরে আসো নিট বিক্রয়। নিট বিক্রয় আমাদের অঙ্কে দেওয়া আছে। বিক্রয়টাই হচ্ছে নিট বিক্রয়। এখানে নিট বিক্রয় এই জন্য লেখা হয়, নিট বিক্রয় অনেক সময় বিক্রয়ের সঙ্গে দেখা যায় ফেরত আসছে। ফেরতটা আমরা কি করব? তখন বিয়োগ দেব। যদি বিক্রয় থেকে ফেরত থাকে তাহলে আমরা কি করব? বিয়োগ দেব। মনে করো বিক্রয় লেখা আছে, কত লেখা আছে এখানে? ৩ লক্ষ টাকা বিয়োগ ফেরত। যদি ফেরত থাকে, ধরে নিলাম ৩,০০০ টাকা ফেরত, তাহলে কত হবে? ২,৭০,০০০ টাকা। এটিকে বলা হচ্ছে কি? নিট বিক্রয়।
অর্থাৎ বিক্রয় থেকে কোনো কিছু যদি বাদ যায়, বিক্রয় বাট্টা, বিক্রয় ফেরত, এগুলো যদি বাদ যায় তাহলে সেটা হবে নিট বিক্রয়। তাহলে এই অঙ্কে আমরা যেটা পেয়েছি সেটা সরাসরি বিক্রয় দেওয়া আছে, এখানে কোনো ফেরত নাই, কোনো কিছুই নাই, তাহলে এটাই ধরে নিলাম আমরা নিট বিক্রয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বিক্রয়ের মান বসাইলাম, গুণন এটা কি 100 কেন দিয়েছি? সূত্রের 100, এই যে এগুলো দেখো খেয়াল করো, তাহলে সূত্রের 100 তো লিখলাম, লেখার পর এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাব 45%। পার্সেন্ট চিহ্ন কেন হবে বা শতকরা চিহ্ন কেন হবে সেটা আমি তোমাদেরকে সূত্রে বলেছি, অর্থাৎ যেহেতু শতকরা অঙ্ক 100, যার জন্য তোমাদের পার্সেন্টেজ দিতে হবে। এখানে কি অনুপাত লেখা যাবে না, এটা আমরা অনুপাত লিখতে পারবো না, আমি গত ক্লাসে এটা তোমাদেরকে স্পষ্ট করে বলেছি। এবার আসি পরের সূত্রে, তড়িৎ না নিট লাভ অনুপাত। নিট লাভ অনুপাত ঠিক একই কেস, নিট লাভ অনুপাত। নিট লাভ অনুপাতের সূত্র আমি তোমাদেরকে দিয়েছিলাম, নিট লাভ ভাগ নিট বিক্রয় গুণন 100। দুটাতে বিক্রয় আছে, এটা তো বিক্রয় আছে, এটা তো বিক্রয় দ্বারা ভাগ করছি, চেঞ্জ হয়েছে এখানে মোট লাভ থাকার কারণে, মোট লাভ অনুপাত থাকার কারণে মোট লাভ, আর এখানে নিট লাভ অনুপাত থাকার কারণে নিট লাভ। ঠিক আছে, তাহলে এটা নিট লাভ আমাদের দেওয়া আছে, দেখো নিট মুনাফা 87,000 টাকা। মুনাফা আর লাভ কিন্তু প্রায় একই, ঠিক আছে। তাহলে আমরা এখানে বসাইলাম গুণন 100, ক্যালকুলেশন করে আমরা পেলাম কত? 29%, অর্থাৎ 100%-এর মধ্যে 29%। তো এই যে শতকরা হার, এখানে শতকরা অঙ্ক, যার জন্য আমরা পার্সেন্ট চিহ্ন ব্যবহার করেছি। তাহলে গেল এটা, আমরা খ নম্বর অঞ্চল অলরেডি পেয়ে গেলাম খুব সহজভাবে। চলতি অনুপাত আর তড়িৎ অনুপাত নির্ণয় করো গ নম্বরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখি চলতি অনুপাতের সূত্র আমরা চলতি সম্পদ, চলতি দায়। ভাগ্যক্রমে এই অঙ্কে চলতি সম্পদ এবং চলতি দায় অলরেডি দেওয়া আছে, তাহলে তো আমাদের অঙ্ক করতে খুব সহজ হবে। আমাদের চলতি সম্পদও বের করতে হচ্ছে না, চলতি দায়ও বের করতে হচ্ছে না, যেহেতু মান দেওয়া আছে। তাহলে চলতি সম্পদ, চলতি দায়। চলতি সম্পদের মান অলরেডি 75,000। আমরা কিন্তু চলতি সম্পদ শিখেছিলাম গত ক্লাসে। চলতি সম্পদের মধ্যে কি কি ছিল? নগদ তহবিল ছিল, ব্যাংক জমা ছিল, তারপরে প্রাপ্য হিসাব ছিল, অগ্রিম বেতন ছিল, অগ্রিম যদি কোনো কিছু অগ্রিম ব্যয় ছিল, এগুলো ছিল চলতি সম্পদ। তো সেগুলো আমাদের এখানে দেওয়া নাই, অলরেডি সবগুলো যোগ করে চলতি সম্পদের মান ওরা দিয়ে দিয়েছে অলরেডি। তাহলে আমাদের এই কাজটা করতে কষ্ট করতে হলো না। এবার ঠিক চলতি দায়, চলতি দায় একই কেস, 42,000। চলতি দায় আমাদের কি কি ছিল? চলতি দায়ের মধ্যে কি কি ছিল? পরিদেয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত, বকেয়া, তিনটা সাধারণত আমরা বেশিরভাগে পাই। তো এই তিনটা এখানে একটাও দেওয়া নাই। কেন দেওয়া নাই? কারণ তিনটা যোগ করে অলরেডি বসাই দিয়ে দিচ্ছে ওরা, অর্থাৎ চলতি দায়ের মানগুলো ওরা যোগ করে অলরেডি অঙ্কটাকে ছোট করে দিয়েছে। তাহলে 42,000, তাহলে আমরা যদি এখানে 42,000 বসাই তাহলে কত হলো? 75,000 ভাগ 42,000, ভাগ দেওয়ার পরে পাচ্ছি 1.79। কত পাইলাম? 1.79। এটা কি পার্সেন্ট চিহ্ন দিব? কি শিক্ষার্থীবৃন্দ খেয়াল করে, এটা কি পার্সেন্ট চিহ্ন দিব আমরা? কেন দিব না? কারণ এটা অনুপাত। অনুপাতের অঙ্কে এখানে কি আসলো? যেহেতু শতকরা হার নাই, যার জন্য এখানে অনুপাত 1 ব্যবহার করতে হবে। সবসময় আমরা অনুপাত চিহ্ন দিয়ে 1 ব্যবহার করব। তাহলে আমরা পেয়ে গেলাম গয়ের চলতি অনুপাত। এবার আসি আমরা তড়িৎ অনুপাত। তড়িৎ অনুপাত, তড়িৎ অনুপাত সূত্র তড়িৎ সম্পদ ভাগ চলতি দায়, আবার তড়িৎ দায়ও বলা হয়ে থাকে, দুইটাই ব্যবহার করতে পারি আমরা। এখানে তড়িৎ দায় ব্যবহার করতে পারবো। কেউ যদি মনে করে স্যার আমি তড়িৎ দায় লিখবো, হ্যাঁ, কেউ যদি মনে করে আমি তড়িৎ দায় লিখবো, সেটাও লেখা যাবে, ইচ্ছা। ঠিক আছে, চলতি দায় দিয়ে ভাগ করলে রেজাল্ট আসবে, চলতি তড়িৎ দায় দিয়ে ভাগ করলে একই রেজাল্ট আসবে। তাহলে আমরা এখানে তড়িৎ সম্পদকে কি দ্বারা ভাগ করতে যাচ্ছি? চলতি দায় দ্বারা। আমরা দেখো তড়িৎ সম্পদ, কিন্তু তড়িৎ সম্পদকে এখানে সরাসরি দেওয়া আছে অঙ্কে? নাই। যদি তড়িৎ সম্পদের মান সরাসরি দেওয়া নাই, তো তড়িৎ সম্পদের সূত্র আছে আমাদের জানা। চলতি সম্পদ থেকে যদি সমাপনী মজুত পণ্য বাদ দেই তাহলে আমরা পেয়ে যাব তড়িৎ সম্পদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা তড়িৎ সম্পদ পেলাম কেমন করে? চলতি সম্পদ থেকে কি বিয়োগ দিছি? সমাপনী মজুত পণ্য। কারণ এখানে সমাপনী মজুত পণ্যের জন্য বিয়োগ দিলাম, সমাপনী মজুত পণ্যের মান দেওয়া আছে, না থাকলে বিয়োগ হতো না। তাহলে চলতি সম্পদ থেকে আমরা সমাপনী মজুত পণ্য বিয়োগ দিয়ে পেলাম কত? 15,000। তাহলে এটা আমরা কি পেলাম? তড়িৎ সম্পদ। তড়িৎ সম্পদ অর্থাৎ চলতি সম্পদ থেকে যদি সমাপনী মজুত পণ্য বাদ দেওয়া যায় তাহলে আমরা কি পাবো? তড়িৎ সম্পদ। আরো একটা আছে অগ্রিম, যদি কোনো কিছু থাকে, অগ্রিম ব্যয় যদি থাকে সেটা আমরা বাদ দিতে পারি। তো এই অঙ্কে যেহেতু ওগুলো নাই, শুধু সমাপনী মজুত পণ্য আছে, তো আমরা শুধু সমাপনী মজুত পণ্যটাই বিয়োগ দিছি। তাহলে বিয়োগ দিয়ে আমরা পেলাম চলতি সম্পদ আমাদের দেওয়া আছে আগে 75,000, আর সমাপনী মজুত 60,000, বিয়োগ করে পেলাম 15,000। 15,000 পেলাম। এবার আসি
তাহলে আমরা তড়িৎ সম্পদ, তাহলে তড়িৎ সম্পদের অনুপাত বের করতে গেলে, তড়িৎ অনুপাত বের করতে হলে আমরা তড়িৎ সম্পদ আর লাগতেছে কি আমাকে চলতি দায়। তো চলতি দায়ের মান তো আমাদেরকে দেওয়াই আছে, বের করার দরকার আছে নাই। তো আমরা মান দুটো বসিয়ে দিলাম, 15,000 42,000 ভাগ করার পরে দেখা হচ্ছে 0.0 দেওয়া হয়েছে, 0.36 অর্থাৎ 3.6 নাকি, অনুপাত কি 1। কেন অনুপাত চিহ্ন দিলাম? অনুপাতের অঙ্ক, ঠিক আছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে অনুপাতের অঙ্ক দেওয়ার কারণে এখানে আসলে আমাদের অনুপাত 1। তাহলে এখানে আমরা যে জিনিসটা খেয়াল করতেছি সেটা হচ্ছে যে অনুপাত চিহ্ন আমরা দিয়ে তারপরে কি করব, 1 ব্যবহার করব। এখানে আমাদের যে তড়িৎ অনুপাত আমরা পেয়ে গেলাম। তো আমরা কয়ের অ্যান্সার পেয়ে গেলাম, ক্ষয়ের অ্যান্সার পেলাম, গয়ের অ্যান্সার পেলাম। তা আমাদের এখানে কিসের ব্যবহার হয়েছে? সূত্রের ব্যবহার হয়েছে। সূত্রের বাইরে এখানে কারো কোনো করণীয় নাই, অর্থাৎ যে যত বেশি সূত্রগুলো জানবে সে তত বেশি অঙ্কটা করতে পারবে। সূত্রের ব্যবহার করে এই চ্যাপ্টারের সম্পূর্ণ অঙ্কগুলো হবে। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করতেছি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে অধ্যায় 6 থেকেই, 6ষ্ঠ অধ্যায় থেকে অর্থাৎ আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমাদের কলেজের পক্ষ থেকে ও আমার পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।